ওই শেখ হাসিনা প্লেনে করে ভারত পালাবে, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ পালাবে, আপনাদের ফেলে দিয়ে যাবে এই বাংলাদেশেই ধুকে ধুকে মরার জন্য। ডোনাল্ড লু আসলে তাদের এত ভয় কিসে? কারণ এর আগের বার যখন এসেছিল তখন ডোনাল্ড লু বারবার করে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলেছিল, আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস। ডোনাল্ড লু আমি মনে করি যে ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে একেবারে কড়া কথা নেবে, যে যা হয়েছে হয়েছে, নির্বাচন তোমরা করেছো, আমরা এখনো ফ্রি অ্যান্ড ফেয়ার মনে করি নাই। তবে দর্শক, ভিডিও শুরুতে কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখছেন, তাই না? মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। ডোনাল্ড লু বাংলাদেশে এসে পৌঁছিয়েছেন এবং বাংলাদেশে আসার কারণে কি সরকার ভয়ে আছে? কি এমন ভয়? প্রিয় দর্শক, ববি হাজ্জাজের বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে সাথে একটি লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করব। ডোনাল্ড লুকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে এবং কি প্রিয় দর্শক শ্রোতা, সরকার নাকি ভারত পালাতে বাধ্য হবে এমপি মন্ত্রীদেরকে ছেড়ে, এমন একটি বক্তব্য দিয়েছে একজন নেতাকর্মী। মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ওই শেখ হাসিনা প্লেনে করে ভারত পালাবে, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ পালাবে, আপনাদের ফেলে দিয়ে যাবে এই বাংলাদেশেই ধুকে ধুকে মরার জন্য। দেশটা কার? দেশটা আমার নাকি ভারত কিনে নিয়েছে? প্রশ্ন করতে হবে নিজের বিবেককে। আবার অস্ত্র হাতে নিয়ে এবার ভারতের বিরুদ্ধে যুক্ত হবে। শেখ হাসিনা এবং ভারতকে প্রতিহত করেই গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করে তুলবো ইনশাআল্লাহ। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে প্রশাসন, পুলিশ এবং অন্যান্য বাহিনী যে নিরাপত্তাটা দিচ্ছেন জনগণকে বঞ্চিত করে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আর একটি দুটি কিস্তি যাওয়ার পর জুন জুলাই মাসে আপনাদের সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবে কিনা সেটা একটু ভেবে দেখবেন। আপনাদেরকে অনুরোধ জানাই, প্রশাসনের ভাইদের এখনো সময় আছে, জনতার কাতারে নেমে আসুন, জনগণের সাথে যোগ দিন। না হলে যেদিন রিজার্ভ সমাপ্ত হবে, ওই শেখ হাসিনা প্লেনে করে ভারত পালাবে, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ পালাবে, আপনাদের ফেলে দিয়ে যাবে এই বাংলাদেশেই ধুকে ধুকে মরার জন্য। এখনো সময় আছে, একত্রিত হন, জনগণের কাতারে নেমে আসুন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, শত্রু চিহ্নিত হয়ে গেছে। আমরা হাসিনা হাসিনা বলছি, আওয়ামী লীগ বলছি, কিন্তু তাদেরকে রক্ষা কবচ হিসাবে যে ভারত আছে, সেই ভারতের কথা স্পষ্ট করে বলছি না। অনেকেই বক্তব্য দিচ্ছেন বহির্বিশ্বের শত্রু, আমাদের শত্রু, প্রতিবেশী শত্রু। নাম উচ্চারণ করতে হবে, শত্রুকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং সেই আন্দোলন গড়ে তুলতে হবে। মনে রাখবেন, আমাদের আন্দোলন শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে নয়, একই সাথে সাথে ওই দিল্লির 5 সরকার শেখ হাসিনা ওয়াজেদের সাথে সাথে দিল্লি এবং ভারতকেও রুখে দিতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করব। আমি গতকাল পঞ্চগড় থেকে ঢাকায় এসেছি। পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে গত বুধবার ভারতীয় বিএসএফ আমার দেশের 2 জনকে গুলি করে হত্যা করেছে। নতুন কিছু নয়, প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্তে এরকম হত্যা করছে। আমি গিয়েছিলাম আমার দায়িত্ব থেকে প্রতিবাদ করার জন্য। প্রশাসন আমাকে বাধা দিয়েছে, সীমান্ত মুখে মিছিল নিয়ে যেতে দেয়নি। প্রশাসন বেতন পায়, এখান থেকে যা অর্ডার দিয়েছে, দিল্লি থেকে যা অর্ডার দিয়েছে তারা তাই করবে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক নয়। অস্বাভাবিক হচ্ছে সেখানকার কিছু ভারত প্রিয় মানুষ ওই এলাকার চেয়ারম্যানের নেতৃত্বে এবং ওই এলাকার তির্নইহাট বাজারের 2 জন মেম্বার সশরীরে উপস্থিত থেকে শতাধিক সন্ত্রাসী নিয়ে বড় বড় বাস নিয়ে আমাদের উপর হামলা করলো। ভারত বিরোধী কথা বলা যাবে না। দেশটা কার? দেশটা আমার নাকি ভারত কিনে নিয়েছে? প্রশ্ন করতে হবে নিজের বিবেককে। বাংলার মাটিতে দাঁড়িয়ে, বাংলার জমিনে দাঁড়িয়ে ভারতের বিএসএফ এর গুলিতে আমার ভাইরা হত্যা হয়, সেই প্রতিবাদ করতে গেলে যদি আপনারা বাধা দেন, তাহলে মনে রাখতে হবে বাংলাদেশকে করদ রাজ্য করার প্রচেষ্টা বহমান। তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। কথাবার্তা পরিষ্কার, যদি প্রয়োজন হয় 71-এর মতো আরো একটা যুদ্ধ হবে, আবার অস্ত্র হাতে নিয়ে এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে। শেখ হাসিনা এবং ভারতকে প্রতিহত করেই গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করে তুলবো ইনশাআল্লাহ। ডোনাল্ড লু আসলে তাদের এত ভয় কিসে? কারণ এর আগের বার যখন এসেছিল তখন ডোনাল্ড লু বারবার করে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলেছিল, আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস। আওয়ামী লীগ কোন জিনিসে সবচেয়ে বেশি ভয় পায়? স্বচ্ছ নির্বাচন। তার মানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এই দেশের জনগণকে। স্বচ্ছ নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা যাবে, এইটা আওয়ামী লীগ ভয় পায়। এবং এই ভয় আমরা আওয়ামী লীগের চোখে দেখি যখন ডোনাল্ড লু বাংলাদেশে আসতে চায়। এই যে ডোনাল্ড লু আসছে, তাদের সাথে আলোচনা করবে, কি করবে, এত ভয় কেন? ভয় কারণ নির্বাচন এই আওয়ামী লীগ হইতে দিতে চায় না, এবং নির্বাচন যেন আমরা সঠিকভাবে আন্দোলন করে নিতে না পারি। যদিও আমরা করে যাচ্ছি, আমরা সকলে আন্দোলন করে যাচ্ছি, অনেক দিন ধরে করে যাচ্ছি। আজকে এই টেবিলে যারা উপস্থিত আছেন, প্রত্যেক রাজনৈতিক নেতার প্রত্যেকটা দল, এবং আজকে যারা উপস্থিত থাকতে পারেন না, যেমন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খেলাফত মজলিস বাংলাদেশ, আপনার জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, তারা যারা আজকে উপস্থিত থাকতে পারে নাই, তারাও সবাই এই আন্দোলনের সাথে কমপ্লিটলি সম্পৃক্ত আছেন। তবে এই আন্দোলন যেন বাস্তবায়ন ঠিকভাবে না হয়, তার জন্য সরকার সারাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই দেশে যে মুসলিম শক্তি, এই দেশে যে দ্বীনি শক্তি, এই শক্তি যেন একত্রিত হইতে না পারে। প্রত্যেকটা দলের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার জন্য যত কিছু করা সম্ভব এই আওয়ামী লীগ করে যাচ্ছে। এখানে আসলে আজকে স্টেজে এই জাতীয় নেতৃবৃন্দরা যে মূল্যবান বক্তব্য রেখেছেন যে সবচেয়ে বেশি দরকার আমাদের একত্রিত হওয়া,
এখানে একত্রিত হওয়া কি কি আদলে এই নোংরা আওয়ামী লীগ সরকারকে, অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকারকে, এই মোদী বাহিনীর চামচা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনে। এই ক্ষমতা থেকে সরানোর পর আমরা কি করব? ক্ষমতা থেকে সরানোর পর আমাদের আসলে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা আন্দোলন জনগণের জন্য আন্দোলন, অন্য কোনো কিছুর আন্দোলন না। তাহলে যদি জনগণের জন্য আন্দোলন হতে হয়, তাহলে গণতন্ত্র সৃষ্টি এবং গণতন্ত্র এস্টাবলিশ করার আন্দোলন হতে হবে। একই সাথে আজকে স্টেজে মঞ্জু ভাই একটা কথা বলেছেন, দরকার হলে আমরা সবাই আমাদের দলের পরিচিতি বাদ দিয়ে দিই, দরকার হলে আমরা সবাই আমাদের দলের পরিচিতি বাদ দিয়ে দিই, একসাথে আন্দোলনে নামি। আমি তার সাথে একমত, শুধু একটা জায়গায় বলবো, পরিচিতি বাদ দেওয়ার তো কিছু নাই ভাই। একসাথে যুদ্ধ করার জন্য আমার নিজের নাম তো ভুলে যেতে হবে না, নিজের নাম ভুলার দরকার নাই। যুদ্ধ চলের হাতে হাত ধরে একসাথে করি। আমরা এই যে আজকে উপস্থিত হয়েছি, আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা সবাই একমত যে জাতীয় নির্বাচন যেমন প্রহসনের নির্বাচন ছিল, এই উপজেলা লোকাল নির্বাচন ওই একই প্রহসনের নির্বাচন, এই আওয়ামী লীগের দ্বারা কোনো নির্বাচন হবে না। তবে আমরা শুধু কথা বলেও নির্বাচন ঠেকাতে পারবো না। নির্বাচন থামাতে হলে, এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হলে আমাদের একত্রিত কাজ করতে হবে। এবং এইখানে মঞ্জু ভাই সুন্দর একটা কথা বলেছেন যে 1 বছরের দরকারে চলেন আমরা সবাই মিলে পরিকল্পনা নিই। এবং আমি শুধু বিএনপিকে আহ্বান জানাবো না, বিএনপিকে আহ্বান জানাচ্ছি মঞ্জু ভাইয়ের সাথে, কিন্তু শুধু বিএনপিকে আহ্বান জানাবো না, আমি আজকে যারা আছেন সবাইকে আহ্বান জানাই। বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নেজামি ইসলাম, জাকপা, সবাইকে আহ্বান জানাই, ভাই চলেন আমরা সবাই মিলে 1 বছরের প্ল্যান করি। যে যে আসবে আসবে, যে যে আসবে না আসবে না, দরকার তো সবার একটাই ভাই, এই আওয়ামী লীগ সরকারের পতন, গণতন্ত্রের এবং জনগণের অধিকার সৃষ্টি। তাহলে চলেন সবাই আমরা একসাথে পথ চলা শুরু করি। ডোনাল্ড ট্রাম্প আমি মনে করি যে ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে একেবারে কড়া কথা নেবে, যে যা হয়েছে হয়েছে, নির্বাচন তোমরা করেছো, আমরা এখনো ফ্রি অ্যান্ড ফেয়ার মনে করি নাই, তবে তোমাদের ভারতের সঙ্গে যেতে হবে। কারণ কতগুলো দেশ আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার জন্য খুবই দরকার, ভারত তার ভিতরে একটা, ইসরায়েল, ভারত, আরব এবং মুসলিম ওয়ার্ল্ড, একমাত্র আপনার ইরান, ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেন ছাড়া সবগুলোই তো আমেরিকার তোষামোদি করে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। এখন বাংলাদেশকেও তারা ওইদিকে নিতে চাচ্ছে। আমি ওবায়দুল কাদের সাহেবের মতো মাইন্ড রিডার না, কার মনের ভিতরে কি আছে সেটা আমি জানি না। এবং ওবায়দুল কাদের সম্বন্ধে আমি মোটামুটি এইটুকুন বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তার ন্যূনতম ধারণাও নেই। তিনি যে সমস্ত কথাবার্তা মাঝে মাঝে বলেন, উনি এবং আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী একই পর্যায়ের পড়ে যান, তারা এমন কথা বলেন যেগুলো বাংলাদেশের জন্য এম্বারাসিং হয়। তবে আমি যেটা মনে করি, ডোনাল্ড ট্রাম্প এখন আসছেন, তাদের একটা গিল্ট ফিলিংও হতে পারে। বিএনপি হয়তো বলবে যে দেখো আমরা তো চেষ্টা করেছিলাম তোমাদেরকে আবার পুনরায় ক্ষমতা নিয়ে আসবো, একটা মিড টার্ম ইলেকশন করবো ইত্যাদি। মিড টার্ম ইলেকশনের ব্যাপারে আমি পার্সোনালি জানি যে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, এই সেদিনও নির্বাচনের পরেও একটা মিড টার্ম ইলেকশনের ব্যাপারে আমেরিকা ইন্টারেস্টেড ছিল। এখন এই গাজার ব্যাপারটা নিয়ে তারা বোধহয় এখন অন্য কিছু চিন্তা করে। এখন যেটা দেখেন, এই যে চীন বলছে তারা তিস্তা প্রজেক্ট করবে, এটাই চীনের চাইনিজ অ্যাম্বাসেডার নির্বাচনের আগেও বলেছেন, নির্বাচনের পরেও বলছেন। ভারত বলেছে কখনো না, এটা হারগিজ নেই, হতে দেব না। এবং তাই হচ্ছে এখন হাসিনা গভর্নমেন্ট একটু বোধহয় এর ভিতরে দ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে যে চীনকে যদি দেই তাহলে ভারতকে হারাবো, আর এদিকে ভারতকে সাথে রাখলে চীনকে হারাবো। চীনের কাছে টাকা পয়সা তো চীন দেবে, মানে তো ওই টাকা পয়সার যে অভাব, রিজার্ভের যে সংকট, কেউ বলছে 13 বিলিয়ন, কেউ বলছে 10 বিলিয়ন, তার মানে বাংলাদেশে যদি $50 বিলিয়ন রিজার্ভ থাকে, আপনি দেখেন খুব ধনী একটা দেশে 10 বছর চাকরি করেছি, সিঙ্গাপুরে। 1990-এর দশকে সিঙ্গাপুরের লোক সংখ্যা ছিল 30 লক্ষের মতো, 30-32 লক্ষ। তখন তাদের রিজার্ভ ছিল $80 বিলিয়ন। 30 লক্ষ লোকের জন্য $80 বিলিয়ন। শ্রীলঙ্কা যখন ইকোনমিক ক্রাইসিসে গেল 2 বছর আগে, তখন তার 2 কোটি লোকের জন্য ছিল $12 বিলিয়ন। তো ওই তুলনায় এখন বাংলাদেশের কত হওয়া উচিত? 100 বিলিয়নের বেশি হলেও এটা নিয়ে লাফালাফি করার মতো কিছু নেই। সুতরাং আমাদের টাকা পয়সা নেই, টাকার সোর্স হচ্ছে চীন, মানে চীন অথবা আইএমএফ। এখন চীন যদি টাকা না দেয়, আইএমএফ এর টাকা তাদের লাগবে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা লাগবে, সেটার জন্য এমন কিছু করতে হবে যেটা একটু আগে বললেন যে হাত পাততেই হতে পারে। হাত পাতার জন্য এখন ধরে যাতে একটা যদি চীন যদি বন্ধ করে দেয়, আপনি ভারতের প্রেসারে যদি তাকে এই না দেন, তিস্তা প্রজেক্ট না দেন, চীন হয়তো আর ফার্দার কোনো লোন, যে $5 বিলিয়ন সফট টার্মে লোন চেয়েছে বাংলাদেশ, যে মার্কেট রেটের চেয়ে কম ইন্টারেস্টে লোন দিতে হবে, চীন ডিক্লাইন করে দেয়, তখন বাংলাদেশের যে ক্রাইসিসটা তো এখন ইমিনেন্ট, প্রচন্ড রকম ইকোনমিক ক্রাইসিস, এটা অস্বীকার করা যাবে না। এই যে ডলারের যে অবমূল্যায়ন হলো, ঋণ পরিশোধ করে, সেটাও বা কতটুকু ঋণ পরিশোধ করছে, ঋণ আসার পরে ওরা বলছে রিজার্ভ এত বেড়ে গেল, আইএমএফ এর কাছে 4 বিলিয়ন লোন নিয়ে এসে বলছেন যে আমার রিজার্ভ কিন্তু এখন বেড়ে গেছে। আরে আমি অন্যের টাকা নিয়ে এসে যদি বলি আমার রিজার্ভ বেড়েছে, এটা ফেরত দিতে হবে। সুতরাং বাংলাদেশ ইকোনমিক্যালি বিরাট একটা ক্রাইসিসে পড়েছে, রাজনৈতিক ক্রাইসিস হয়তো আপাতত নেই, বিএনপি বা কারোরই এত সংগঠিত না, তারা তারাও ইচ্ছুকও নয়, যেটা আমি মনে করি, ইচ্ছাও করছে না যে আন্দোলন করে সরকারকে সরাবে। ক্ষমতা আছে কিনা তাদের জানি না, তবে ইচ্ছাটা নেই সেটা বোঝাই যাচ্ছে। এখন হাত যদি পাততে হয়, আইএমএফ এর কাছে হাত পাতবে। ডোনাল্ড ট্রাম্প আমি মনে করি যে ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে একেবারে কড়া কথা নেবে, যে যা হয়েছে হয়েছে, নির্বাচন তোমরা করেছো, আমরা এখনো ফ্রি অ্যান্ড ফেয়ার মনে করি নাই, তবে তোমাদের ভারতের সঙ্গেই যেতে হবে। কারণ কতগুলো দেশ আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার জন্য খুবই দরকার,
ভারত তার ভিতরে একটা, ইসরায়েল, ভারত, আরব এবং মুসলিম ওয়ার্ল্ড, একমাত্র আপনার ইরান, ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেন ছাড়া সবগুলোই তো আমেরিকার তোষামোদী করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এখন বাংলাদেশকেও তারা ওই দিকে নিতে চাচ্ছে। ইসরায়েলের সঙ্গে তো বাংলাদেশের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অস্ত্র কেনে, সেদিন 2টো জাহাজ আসলো, তারপরে ওই যে আপনার স্পাইওয়্যারও তারা কিনছে, প্যাগাসাস। সুতরাং ইসরায়েল এখন বাংলাদেশের জন্য ইজ নো লঙ্গার একটা রায়ার নেশন। ভারত, বাংলাদেশ, ইসরায়েল তারা এখন একইভাবে চিন্তা করে, যে জন্য দেখেন গাজার ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো সোচ্চার হয়নি, কিন্তু তারা একটা লিপ সার্ভিস দেওয়ার দরকার দিয়ে যাচ্ছে। আমি মনে করি ইসরায়েলের যুদ্ধের সময় এখন এই ডোনাল্ড ট্রাম্প আসার উদ্দেশ্য একটাও এই ব্যাপারও হতে পারে যে ইসরায়েলের ব্যাপারে তোমাদের আরো একটু কাছে আসো এবং তোমাদের টাকা লাগবে আমরা দেবো, কিন্তু তোমরা চীনকে ছাড়তে হবে। চীনকে ছাড়ানোটা হচ্ছে নাম্বার 1 এজেন্ডা, এবং এটা চিরকালই ছিল, চিরকালই থাকবে। তো আমি এখন আপনি মনে করেন সফল হবে? মানে সফল হওয়ার আমি যে আর্থিক বিষয় আবার দেখা যাচ্ছে যে তিস্তা সেতু নিয়ে, তিস্তা প্রকল্প নিয়ে বড় ধরনের একটা দ্বিপাক্ষিক মুখোমুখি অবস্থানে তো রয়েছে। দেখেন মাত্র $1 বিলিয়ন খরচ হবে, 900 মিলিয়ন ডলার, তার একটা বিরাট অংশ বাংলাদেশ। বড় চ্যালেঞ্জ চলে এসেছে, যেটা অনেক বিলিয়ন ডলার। অঙ্কটা দেখাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।